নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। শ্রীলঙ্কা সফরের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিশ্বদীপরা কিভাবে কলম্বো পৌঁছে সেখান থেকে ট্রেন ধরে জাফনায় পৌঁছেছিল। তারপর জাফনা থেকে বাস ধরে কুরিকাট্টুয়ান জেটি এবং সেখান থেকে লঞ্চে করে ডেলফ্ট আইল্যান্ড। সেখানে পৌঁছেই জেটির ঠিক পাশে থাকা মন্দিরে তারা রাত্রিবাস করে এবং পরদিন পুরো ডেলফ্ট আইল্যান্ড ঘুরে দেখার জন্য একটি অটোর সাথেও কথা বলে রাখে। প্রথমেই চলে যায় এই ডাচ হসপিটালটি দেখতে। লাইমস্টোন দিয়ে বানানো এই বিল্ডিংটি ডাচরা হসপিটাল হিসেবে ব্যবহার করলেও পরে যখন ব্রিটিশরা শ্রীলঙ্কা ক্যাপচার করে তখন এই বিল্ডিংটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হিসেবে ব্যবহার করে। এটাও মনে করা হয় যে এখানে ব্যবহৃত টাইলসগুলি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই জায়গাটি হলো ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি কোর্ট। 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকরা ডেলফ্ট আইল্যান্ডে বিচারাধীন বন্দীদের বিচারের জন্য এই কোর্টটি বানিয়েছিলেন। এর সাথে সংযুক্ত ছিল একটি প্রিজন, অ্যাডভোকেট চেম্বার এবং জাজের জন্য একটি রুম। আগেকার দিনে মানুষরা যোগাযোগ স্থাপনের জন্য বার্তাবাহক হিসাবে পায়রাকে ব্যবহার করত। এখানে ডাচ শাসনকালে ওলন্দাজরাও তার অন্যথা করেনি। এই ডেলফ্ট আইল্যান্ড এবং তার আশেপাশের আইল্যান্ডগুলিতে যেখানে ওলন্দাজদের আধিপত্য ছিল সেখানে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য তারা পায়রাকে ব্যবহার করত। আর তারাই এই ইউনিক স্ট্রাকচারটি তৈরি করেছিল পায়রাদের রাখার জন্য। এটির চারিপাশ এবং 4টি কর্নার মিলিয়ে মোট 80টি পায়রার খোপ আছে। ডেলফ্ট আইল্যান্ডে ঘুরতে গেলে এটি কিন্তু অবশ্য দ্রষ্টব্য একটি স্থান। এর পরের দ্রষ্টব্য স্থান হলো ডাচ ফোর্ট। ডাচ ফোর্ট, তাই তো? জানা যায় যে প্রথমে এই ফোর্টটিকে পর্তুগিজরা বানালেও পরে ডাচরা এসে সেটিকে আবার নতুন করে রেনোভেট করেন। ফোর্টটির নির্মাণ শৈলীতেও আছে বিশেষত্ব। দেয়ালগুলো কোরাল দিয়ে তৈরি। আমার আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম যে এখানকার সাধারণ মানুষদের বাড়ির পাঁচিল থেকে বিভিন্ন ফোর্ট সব জায়গাতেই এই কোরাল স্টোনের আধিক্য বেশি। দেয়ালগুলো সব কোরাল দিয়ে তৈরি। কি অসাধারণ কোরাল স্টোনগুলি দেখতে। শতকে নির্মিত দ্বিতল বিশিষ্ট এই ফোর্টটির নির্মাণশৈলীতে কোরাল এবং লাইমস্টোন দুয়েরই মেলবন্ধন দেখতে পাওয়া যায়। পুরো ডেলফ্ট আইল্যান্ড জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের আধিপত্যের নিদর্শন। এটির নাম বিগ ফুট অফ এ 40 ফিট ম্যান। লোকশ্রুতি মতে এটি হলো বীর হনুমানের পায়ের ছাপ। এই স্থানটি হলো ঘোড়ার আস্তাবল। ডাচরা এই স্থানটি পরিত্যাগ করার সময় তাদের আস্তাবলে থাকা কয়েক হাজার ঘোড়াকে ছেড়ে দিয়ে গিয়েছিল। এই পুরো ডেলফ্ট আইল্যান্ড জুড়েই দেখতে পাওয়া যায় অসংখ্য ঘোড়া, যদিও ওরা এখন পোষ্যতা ভুলে বন্য ঘোড়া হিসেবেই ঘুরে বেড়ায়। এরপরের অবশ্য দ্রষ্টব্য স্থান হলো বায়োবাব ট্রি। এটাই বাওয়াব গাছ, যেটা আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এই বায়োবাব গাছ মূলত শুষ্ক ভূমির গাছ। আফ্রিকা, আরব, অস্ট্রেলিয়ার শুষ্ক জমিতে এদের আদি নিবাস। শ্রীলঙ্কার ডেলফ্ট আইল্যান্ডে এই একটিই মাত্র বায়োবাব গাছ আছে। এটা বায়োবাব গাছ আফ্রিকাতে অনেক দেখা যায়। শ্রীলঙ্কার ডেলফ্ট আইল্যান্ডে গাছটা গোড়াটা অনেক চওড়া। এই গাছের গোড়াগুলি ভীষণই চওড়া হয় এবং এর মাঝখানটা ফাঁপা থাকে,
বর্ষার সময় বৃষ্টির জল এই গাছের গোড়ার মধ্যে সংগ্রহ করে রাখে। শুষ্ক মরুভূমি অঞ্চলের অধিবাসীরা এই গাছের গোড়া থেকে জল সংগ্রহ করে শুষ্কতার সময় অর্থাৎ গরমের সময় জলের অভাব মেটান। এই গাছের আরেকটি বিশেষত্ব হলো গাছের কাণ্ড, পাতা, ফল সবকিছুই সরাসরি ব্যবহার করা যায় এবং এই গাছ হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। এর ভেতরে বেশ বড় জায়গা। মরুভূমি অঞ্চলের অধিবাসীরা আত্মরক্ষার্থে অনেক সময় এই গাছের ভিতরে আশ্রয়ও নিয়ে থাকেন। এদিকটায় সমুদ্র। এটি হলো গ্রোয়িং স্টোন। লোকশ্রুতি আছে পাথরটি নাকি প্রতি বছরই একটু একটু করে বেড়েই চলেছে। স্থানীয় মানুষরা মনে করেন পাথরটির কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, তাই ভয় এবং ভক্তিতে তারা এই পাথরটিকে পূজাও করে থাকেন। ডেল্টা আইল্যান্ডে ঘুরতে এসে এই ম্যাজিক্যাল রকটি দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এর ঠিক পাশেই আছে মুরুগান কোভিল নামে এই ছোট্ট সুন্দর মন্দিরটি। আর এটি হলো চারিদিকে শাখা প্রশাখা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা একটি বটবৃক্ষ। এত ঘোরাঘুরির পর খিদে তো একটু পাবেই, কিন্তু সাথে যদি খাবার না থাকে তখন এইরকম উপায় একটু বার করে নিতেই হয়। এইভাবে খাবার জোগাড় করার কিন্তু একটা আলাদাই মজা থাকে, কি তাই না? এটি হলো ডেল্টা আইল্যান্ডের সাউথ ইস্ট কোস্টে অবস্থিত লাইমস্টোন নির্মিত কুইন্স টাওয়ার। অনেকে মনে করেন এটি একটি লাইট হাউস, আবার অনেকে মনে করেন ব্রিটিশরা জমি পরিমাপ করার ইনস্ট্রুমেন্ট রাখার জন্য এই স্ট্রাকচারটি বানিয়েছিলেন। এরপর আশপাশটায় আরও কিছু ঘোরাঘুরি করে ওরা চলে যায় ডেল্টা আইল্যান্ড জেটিতে। ডেল্টা আইল্যান্ড জেটি থেকে নৌকা করে ওরা চলে যায় নয়নাটিভু আইল্যান্ড। এই আইল্যান্ডে আছে একটি বড় জামে মসজিদ, আছে নাগদীপা বুদ্ধিস্ট বিহার, আবার আছে নাগাপুসানি আম্মান কোভিলের মতন সুপ্রাচীন মন্দিরও। অর্থাৎ নয়নাটিভু আইল্যান্ড যেন সর্বধর্মের মিলনস্থল। যদিও হাতে সময় কম থাকায় শুধুমাত্র নাগাপুসানি আম্মান কোভিল মন্দিরটি ওরা দেখে নেয়। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, যেটি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির কায়দায় নির্মিত। মূল মন্দির গাত্রটিও অসংখ্য দেবদেবীর মূর্তি খচিত। এই মন্দিরটি মূলত নাগদেবীর মন্দির। শ্রীলঙ্কার নাগা উপজাতিরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর জুন জুলাই মাসে এখানে বড় উৎসব পালিত হয়। স্থানীয় মানুষদের কাছে ভীষণই জাগ্রত এই মন্দির। এই মন্দিরের সাথেই সংযুক্ত আছে একটি জেটি, যেখান থেকে সরাসরি কুরিকাট্টুয়ান জেটিতে পৌঁছে যাওয়া যায়। এখান থেকেই লঞ্চ ধরে বিশ্বদ্বীপরা কুরিকাট্টুয়ান জেটি হয়ে সেখান থেকে চলে যায় জাফনাতে এবং সেখানে দেখে নেয় জাফনা ফোর্ট। 1618 খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজরা এই ফোর্টটি বানানো শুরু করে। পরে ডাচদের শাসনকালে তারা এটি বাকি অংশ নির্মাণের দায়িত্ব নেয়। এটা জাফনা ফোর্ট পর্তুগিজরা বানিয়েছিল। ফোর্টের ধ্বংসাবশেষ। ফোর্টের ধ্বংসাবশেষের মধ্যেই লেখা থাকে কত পুরনো ইতিহাস। এটি হলো ফোর্টের ভিতর অবস্থিত একটি চার্চ, যা আজ ভগ্নদশাগ্রস্ত। এটা একটা চার্চ ছিল।
জাফনার ডাচ ফোর্টের ঐতিহাসিক গুরুত্বের সাথে সাথে নৈসর্গিক দৃশ্যও কিন্তু অসাধারণ। এই ফোর্ট থেকে ভারত মহাসাগরে অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। এই ফোর্ট দেখে বেরিয়ে বিশ্বদীপরা বাস ধরে চলে যায় পয়েন্ট পেড্রো, অর্থাৎ শ্রীলঙ্কার একদম নর্দার্ন পয়েন্টে। কিন্তু এই পয়েন্ট পেড্রোর গল্প বলবো আরেকটি ভিডিওয়ে। আপাতত পরন্ত বিকেলের আলোয় ফোর্টের সৌন্দর্য উপভোগ করুন। জাফনা ফোর্টের ওপর থেকে এটা পরীক্ষা, দূরে ওটা এন্ট্রান্স। ফোর্টের চারপাশটা পরীক্ষা দিয়ে ঘেরা। এখানে সব টুরিস্টরা এসছে। আর আজকের ভিডিওটি শেষ করতে করতে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন কিন্তু। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।